আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করি কোন জিনিসটাকে? খুব সম্ভবত আমাদের নিজেদের ইন্দ্রিয়কে, মানে যা আমরা নিজের কানে শুনি বা নিজের চোখে দেখি। কিন্তু কি হবে যদি সেই ইন্দ্রিয়গুলোই আমাদের সাথে চরম বিশ্বাসঘাতকতা করে? আজ আমরা এমনই এক ভয়ঙ্কর লোককথার গভীরে ডুব দেব, যা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কিভাবে সবচেয়ে চেনা, সবচেয়ে বিশ্বস্ত কণ্ঠস্বরটাই হয়ে উঠতে পারে এক মারাত্মক মরণ ফাঁদ। চলুন আর ভূমিকা না করে সরাসরি গল্পের ভেতরে ঢুকে যাই। এই গল্পের মূল খলনায়ক হল নিষাধ্বনি, মানে এমন এক অশুভ সত্তা যা আপনার সবচেয়ে কাছের মানুষের গলা হুবহু নকল করে ডাকতে পারে। কিন্তু এর একটা বিরাট দুর্বলতা আছে, একটা নিয়ম যা সে কোনোভাবেই ভাঙতে পারে না। সে তার শিকারকে কিছুতেই 2 বারের বেশি ডাকতে পারবে না। আর এই একটা মাত্র নিয়মই কিন্তু জীবন আর মৃত্যুর মধ্যে দেয়াল তুলে দিতে পারে। তো রাতটা ছিল বেশ থমথমে, অমাবস্যার রাত। রতনের বউ ময়না তাকে আগেই সাবধান করেছিল গ্রামে নাকি নিষাধ্বনি নেমেছে। আর ঠিক তখনই উঠোন থেকে ভেসে এলো রতনের সবচেয়ে কাছের বন্ধু করিমের গলা। রতন, ও রতন, বাড়িতে আসোস নি? ডাকটা এতটাই নিখুঁত, এতটাই পরিচিত ছিল যে রতনের মনে সন্দেহের লেশ মাত্র জাগেনি। আর এখানেই কিন্তু আসল প্রশ্নটা চলে আসে। ভাবুন তো, যদি নিজের কানে শোনা কথাও বিশ্বাস করার মতো না হয়, তাহলে একজন মানুষ বুঝবেটা কী করে যে সে আসলে একটা ভয়ঙ্কর ফাঁদের দিকে এগিয়ে যাচ্ছে? চলুন আমরা সেই ছোট ছোট সূত্রগুলো খুঁজে বের করার চেষ্টা করি, যা এই ভয়ঙ্কর প্রতারণার মুখোশটা একটানে খুলে দেয়। এখান থেকেই কিন্তু প্রথম সন্দেহের বীজটা পোতা হয়। রতন তো কেবল তার বন্ধুর ডাক শুনেছে, নিখুঁত একটা কণ্ঠস্বর। কিন্তু তার স্ত্রী ময়না, সে লক্ষ্য করল অন্য দুটো জিনিস। এক, করিম যে কিনা সবসময় ডান পায়ে হাঁটা শুরু করে, সে আজ ঘর থেকে বেরোলো বাম পায়ে। আর 2, ওর শরীর থেকে কেমন যেন একটা পচা ডোবার মতো ভ্যাপসা দুর্গন্ধ আসছিল। কানের বিশ্বাস আর চোখের সন্দেহের লড়াইটা কিন্তু এখান থেকেই শুরু। ওরা যখন হাঁটতে শুরু করলো, অস্বস্তিটা যেন আরও জেঁকে বসল। নকল করিমটা এমন অস্বাভাবিক দ্রুতগতিতে হাঁটছিল যে রতনের পক্ষে ওর সাথে তাল মেলানোই প্রায় অসম্ভব হয়ে পড়ে। তার উপর সারাটা রাস্তা সে একদম চুপচাপ, কোনো কথা নেই। আর সবচেয়ে বড় বিপদ সংকেতটা এলো গ্রামের কালু ফকিরের কাছ থেকে। সে দূর থেকে চিৎকার করে বলে উঠল, ও রতন, কার পিছে যাস? যার ছায়া নাই তার পিছে গিয়া কি মরবি? একবার ভাবুন, ছায়াহীন একজন সঙ্গী, এর চেয়ে ভয়ের আর কি হতে পারে? তো সমস্ত ভয় আর সন্দেহ দানা বাঁধতে বাঁধতে ওরা এসে পৌঁছালো গ্রামের শেষে সে কুখ্যাত পদ্মা দিঘির পাড়ে। আর এখানেই সেই ছদ্মবেশীর আসল রূপটা প্রকাশ পেতে শুরু করে। দিঘির পাড়ে পৌঁছে রতন যখন জিজ্ঞেস করল, পানি থেকে এত ঠান্ডার পচা গন্ধ আসছে কেন, ঠিক তখনই সত্তাটা ওর দিকে ঘুরল। আর রতন যা দেখল তা তার রক্ত পানি করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তার বন্ধুর মুখ আর সেখানে নেই, চামড়াগুলো যেন ঝুলে পড়েছে। আর চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো দাউ দাউ করে জ্বলছে। গলার স্বরটাও আর মানুষের মতো নেই, কেমন যেন একটা নারকীয় রূপ নিয়েছে। আর এরপর সেই ভয়ঙ্কর সত্তাটা তার আসল উদ্দেশ্যটা পরিষ্কার করে দিল। করিমের গলায় নয়, বরং এক পৈশাচিক ঘরঘরে কণ্ঠে সে বলল, আমি করিম, আমি তোর জম, পানিতে নাম। এই কথাগুলি প্রমাণ করে দিল যেটা কোনো মনের ভুল ছিল না, এটা ছিল সাক্ষাৎ এক মৃত্যু ফাঁদ। ঠিক সেই ভয়ঙ্কর মুহূর্তে যখন নকল করিমটা রতনকে আক্রমণ করতে যাবে, তখনই সেখানে এসে পৌঁছায় আসল করিম। আর আমরা দেখতে পাই দুটো ভিন্ন শক্তির লড়াই। একদিকে নিষাধ্বনির নিখুঁত প্রতারণার ভয় দেখানোর ক্ষমতা, আর অন্যদিকে আসল করিমের বিশ্বাস, তার বিসমিল্লা বলে ফু দেওয়া মন্ত্র পড়া সর্ষেদানা। দেখুন, সত্তাটা কিন্তু 2 বারের বেশি ডাকতে পারেনি, কিন্তু করিম ঈশ্বরের নামে ভরসা করে তাকে প্রতিহত করল। এই পুরো ঘটনা থেকে আমরা নিষাধ্বনির দুর্বলতা আর তা থেকে বাঁচার উপায়গুলো কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারি। প্রথমত, ডাক গুনতে হবে, 2 বারের বেশি সে ডাকতে পারবে না। দ্বিতীয়ত, বিশ্বাসকে ঢাল হিসেবে ব্যবহার করতে হবে, যেমনটা করিম করেছিল। আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ভোরের অপেক্ষা করা, কারণ ফজরের আজানের পবিত্র শব্দের সামনে কোনো অশুভ শক্তিই টিকতে পারে না। কণ্ঠস্বর যতই নিখুঁত হোক, এই দুর্বলতাগুলোই ওর অমানবিক পরিচয়ের আসল প্রমাণ। তো মন্ত্র পড়া শস্যে গায়ে লাগা মাত্রই সত্যাটা এক বিকট চিৎকার করে ওঠে,
আর তার আসল রূপে ফিরে আসে। শরীরটা দেখতে দেখতে একটা তাল গাছের মতো লম্বা হয়ে যায়, কিন্তু শেষমেশ বিশ্বাসের শক্তির কাছে হেরে গিয়ে সে দিঘির নিকষ কালো জলে ঝাঁপ দিয়ে মিলিয়ে গেল। রতন প্রাণে বেঁচে গেল, কিন্তু গল্পটা এখানেই শেষ হয় না। লড়াই শেষ। রাত কেটে গিয়ে সুন্দর একটা ভোর হয়েছে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সবকিছু শান্ত, সব বিপদ কেটে গেছে। রতনকে বাড়িতেও ফিরিয়ে আনা হয়েছে, কিন্তু এই শান্ত পরিবেশটাই ছিল আসলে সবচেয়ে বড় প্রতারণা। ভোরে অবিকল করিমের চেহারার একজন রতনকে বাড়ি পৌঁছে দিয়ে যায়। সে রতনকে এতটাই ভরসা দেয়, এতটাই আপন ভাব দেখায় যে নিজের সবসময় সাথে রাখা রূপার তাবিজটাও সুরক্ষার জন্য তাকে দিয়ে যায়। রতন তো তখন ঘোরের মধ্যে। সে ভাবল, যাক, বিপদ তালে সত্যিই কেটে গেছে, সে তার বন্ধুকে আবার ফিরে পেয়েছে। ঠিক এখানে গল্পটা এমন এক অবিশ্বাস্য মোড় নেয় যা কেউ কল্পনাও করতে পারেনি। গ্রামের একজন লোক হন্তদন্ত হয়ে এসে খবর দেয় যে আসল করিম তো কাল সন্ধ্যা থেকেই গোরস্থানের কাছে অজ্ঞান অবস্থায় পড়ে আছে, তার তো সারা রাতই জানি ফেরেনি। এই কথাটা শোনার পর একটা শীতল, কেমন যেন প্যারানয়েড অবিশ্বাস জন্মায়। যদি আসল করিম সারা রাত অজ্ঞানী থাকে, তাহলে দিঘির পাড়ে রতনকে কে বাঁচাল, আর ভোরে কেই বা তাকে বাড়ি দিয়ে গেল? এবার আমরা গল্পের সবচেয়ে মর্মান্তিক, সবচেয়ে ভয়ঙ্কর সত্যটার মুখোমুখি হতে চলেছি। এমন এক সত্য যা রতনের চেনা জগৎটাকে এক মুহূর্তে ভেঙে চুরমার করে দেয়। রতন কাপা কাপা হাতে তার শক্ত করে ধরে রাখা মুঠিটা খোলে। ভোরের পরিষ্কার আলোয় সে যা দেখে তা তার কলিজা কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তার হাতে করিম ভাইয়ের দেওয়া কোনো সুরক্ষার রূপার তাবিজ নেই। আছে কাফনের একটা ছেঁড়া কাপড়ে জড়ানো মানুষের আঙুলের একটা পচা গলা হাড়। আর এটাই ছিল সেই মোক্ষম মুহূর্তটা। চোখের সামনে দেখা এই বিভৎস সত্যিটা তার কানে শোনা নিখুঁত বিশ্বস্ত কণ্ঠস্বরের বিশ্বাসকে এক ঝটকায় চুরমার করে দিল। রতনের বুকের রক্ত জমে ঠান্ডা হয়ে আসে যখন সে বুঝতে পারে সে এতক্ষণ বন্ধুর দেওয়া কোনো সুরক্ষা কবচ নয়, বরং একটা পচা মানব অবশেষ হাতে নিয়ে বসেছিল। রতন যখন এই ভয়ঙ্কর সত্যিটা উপলব্ধি করছে, ঠিক সেই মুহূর্তে তার পেছনের বন্ধ ঘরটা থেকে অবিকল করিমের গলায় কেউ একজন খিলখিল করে হেসে ওঠে। আর সেই সত্তাটি করিমের কণ্ঠেই বলে ওঠে, সে কোথাও যায়নি, সে তো রতনের সাথেই তার ঘরে চলে এসেছে। তার মানে নিশাধনী পরাজিত হয়নি, সে শুধু রূপ বদলে শিকারের সবচেয়ে সুরক্ষিত জায়গায় তার নিজের বাড়িতেই ঢুকে পড়েছে। এই গল্পটা শেষ পর্যন্ত আমাদের এক হিমশীতল প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। কণ্ঠস্বরটা ছিল একটা নিখুঁত প্রতারণা, আর সুরক্ষার প্রতীক তাবিজটা আসলে ছিল মৃত্যুর এক বীভৎস চিহ্ন। যখন আমাদের শোনা এবং দেখার মতো মৌলিক অনুভূতিগুলোই আমাদের সাথে এমন চরম ধোঁকা দেয়, তখন আমরা আসলে কোন বাস্তবতার উপর ভরসা করতে পারি? বন্ধুরা, তোমাদের ছোট্ট একটা সাপোর্টই আমার বড় অনুপ্রেরণা। নিচের লাল বাটনটা একবার টাচ করে দাও প্লিজ।